খুব খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, বাট অতটাও ইম্পর্টেন্ট নয়, বাট অঙ্ক করতে গেলে খুব থাকতে পারে এগুলো, এই অ্যাডজাস্টমেন্ট গুলো থাকতে পারে। ফোকাস কোশ্চেনের উপর কর, আর অন্য কোনো কিছুর উপর ফোকাস না করলেই হবে, অঙ্কের উপর ফোকাস করবি, আর কিছু না। ঠিক আছে? তো বলছে কি, আমি যে একটা ইম্পর্টেন্ট একটা সেকশন নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে কি 43B। ঠিক আছে? 43B। ঠিক আছে? 43B কোশ্চেনটা কি বলেছে, রোজি লিমিটেড মেইনটেইন ইটস বুকস অফ অ্যাকাউন্ট অন মার্চেন্টাইল সিস্টেম, ডিউ ডেট অফ ফার্নিশিং রিটার্ন অফ ইনকাম অফ দিস কোম্পানি। হ্যাঁ, তো কি বলছে, রোজি লিমিটেড মেইনটেইন ইটস বুকস অফ অ্যাকাউন্ট অন মার্চেন্টাইল সিস্টেম, ডিউ ডেট অফ ফার্নিশিং দ্য রিটার্ন অফ ইনকাম অফ দিস কোম্পানি ইজ সেপ্টেম্বর 30 অফ দ্য রেলিভেন্ট অ্যাসেসমেন্ট ইয়ার। ঠিক আছে? তো এই যে প্রতিটা কোম্পানি বল, প্রতিটা ইন্ডিভিজুয়াল বা পার্টনারশিপ ফার্ম, প্রত্যেকেরই একটা রিটার্ন সাবমিট করার নির্দিষ্ট একটা ডেট থাকে, যেটা তোর 5th সেমিস্টারে উঠে ডিটেইলসে শিখবি। রিটার্ন সাবমিট করার ডেট কি, বিভিন্ন পার্সনের বিভিন্ন রকম মানে রিটার্ন সাবমিট করার ডেট থাকে। কোম্পানি একটা রিটার্ন সাবমিট করে, পার্টনারশিপ ফার্ম একটা রিটার্ন সাবমিট করে, ইন্ডিভিজুয়াল একটা রিটার্ন সাবমিট করে। এখানে তো কোম্পানির কথা বলেছে, ওর রিটার্ন সাবমিট করার ডেট বলেছে কবে দেখি, 30 সেপ্টেম্বর অফ দ্য রেলিভেন্ট অ্যাসেসমেন্ট ইয়ার। আমাদের তো প্রিভিয়াস ইয়ার শেষ হয় তো মার্চ মাসে, কিন্তু রিটার্ন সাবমিট করার ডেট কবে বলেছে, সেপ্টেম্বর। খুব ভাইটাল পয়েন্ট রিটার্ন সাবমিট করার ডেট। আর যখনই 43B এর অঙ্ক দেবে না, তার মানে রিটার্ন সাবমিট করার ডেট ওরা বলবে, এটা বলতে বাধ্য ওরা। ঠিক আছে? তো the debit item of its profit and loss account for the year ended 31st March 2022 include the following in respect which payment have been made on different dates as mentioned below। চারটে পয়েন্ট দিয়েছে, এনাফ। এই চারটে পয়েন্ট করলে 43B যে কোনো জিনিস করা যায়। আর আমি যখন ভিডিও দিয়েছিলাম 43B রুলটা লিখিয়েছিলাম কি কি আসে, একটা বই থেকে দেখতে পাচ্ছিলি। ঠিক আছে? তোদের খাতায় নোট করেছিস হয়তো, তো ওইগুলোর মধ্যে সব পয়েন্ট লেখা ছিল। এখানে পয়েন্টগুলো বলছি, জাস্ট এখানে অঙ্ক তুলেছি। বলছে কাস্টম ডিউটি 68,000, মন দিয়ে শুনবি কিন্তু। কাস্টম ডিউটি টোটাল পেমেন্ট করেছি কত, 68,000। হয়তো এখন অঙ্ক করার দরকার নেই, জাস্ট মুখে বলে দেবো, অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক আছে? তো অঙ্ক সেরকম করছি না, মানে অ্যান্সার তো বইতে লেখাই আছে, ওটা জাস্ট পড়ে ওটা বুঝিয়ে দিচ্ছি। বুঝতে পারছিস তো কি বলতে চাইছি আমি? কাস্টম ডিউটি না বুঝতেই তো পারছিস, কাস্টম ডিউটি যখন ধর বিজনেসের অঙ্ক দেবে, কাস্টম ডিউটি কোন দিক থাকবে, পিএল অ্যাকাউন্টের ডেবিট দিকে থাকবে কাস্টম ডিউটি। কত টাকা লেখা আছে, 68, ধর পিএল ডেবিটে 68 লেখা আছে। এবার তোকে অ্যাডজাস্টমেন্টে বলে দেবে কি জানিস, 28,000 পেড করেছি কবে, ফেব্রুয়ারি মাসে। 28,000 পে করেছি ফেব্রুয়ারি মাসে, ঠিক আছে। আর 40,000 পে করেছি কবে, আগস্ট মাসে। আমাদের এখন তুই বলবি স্যার আমাদের প্রিভিয়াস ইয়ার তো মার্চ মাসে, ফেব্রুয়ারি মাসের মধ্যে 28,000 টাকা পে করেছেন, ছাড় পেয়ে যাবে। ঠিক আছে? একদম কারেক্ট অ্যান্সার। তারপর 40,000 আগস্ট মাসে পে করেছে, মার্চ মাসের পরে তো পেমেন্ট করেছেন, কেন ছাড় পাবেন? এর জন্যই 43B রুলটা কি বলে দিয়েছে দেখ। 43B তে কি বলেছে, বলছে তুমি অ্যাকচুয়ালি যত টাকা পে করবে তত টাকাই ছাড় পাবে। অ্যাকচুয়ালি যত টাকা পেমেন্ট করবে রেলিভেন্ট প্রিভিয়াস ইয়ারে তত টাকাই ছাড় পাবে। প্রিভিয়াস ইয়ারে তুমি যত টাকা অ্যাকচুয়াল পেমেন্ট করো তত টাকাই ছাড় পাবে। তো বললি স্যার প্রিভিয়াস ইয়ার তো ও পেমেন্ট করেছে তখন 28,000, তো 28,000 ছাড় পাবে। তাহলে এখানে 40,000 পে করেছে কবে, আগস্ট মাসে। ওই 43B তে তার পাশাপাশি আরেকটা কথা বলছে দেখতে হবে পার্টিকুলার পার্সনের, যে পার্সনের অঙ্ক করছো সেই পার্সনের রিটার্ন সাবমিট করার ডেট কবে। রিটার্ন সাবমিটের ডেটের মধ্যে কি পেমেন্ট করেছে? যদি রিটার্ন সাবমিট করার ডেটের মধ্যে পেমেন্ট করে তাহলেও ছাড় পাবে। আমার কথাটা ক্লিয়ার হয়েছে পুরো ব্যাপারটা? এটা আমি আগের দিন বলেছিলাম বা ভিডিওতে কথাটা লেখা ছিল। তার মানে এই 43 বলছে ডিডাকশন হবে অনলি পেমেন্ট বেসিস, যত টাকা পেমেন্ট করে তত টাকাই ছাড় পাবে। বাকি টাকাটা ছাড় পাবে, পেমেন্টে ছাড় পাওয়া যাবে। প্রিভিয়াস ইয়ারে যত টাকা পেমেন্ট করে তত টাকাই ছাড় পাবে। তার পাশাপাশি আরেকটা কথা বলেছে, ঠিক আছে প্রিভিয়াস ইয়ার পেমেন্ট করতে পারেনি, প্রিভিয়াস ইয়ার মার্চ মাসে শেষ, মার্চের পরে পেমেন্ট করে তাও ছাড় পাবে যদি রিটার্ন সাবমিট করার যে একটা নির্দিষ্ট ডেট বলে দেবে কোশ্চেন এইটাকে রিটার্ন সাবমিট করার ডেট, ওই দিনের মধ্যে তুমি পেমেন্ট করতে পারো তাহলে ছাড় পেয়ে যাবে। বোঝা গেল? বুঝতে পারলি তো কি বললাম? তাহলে এখানে কত টাকা ছাড় পাবে, অ্যানসার দেখ ওখানে লিখে দিয়েছে। দেখ পর এ নম্বর পয়েন্ট কি বলেছে, কাস্টম ডিউটি অফ রুপিস 68,000 ইজ ফুললি অ্যালাউয়েবল এজ ডিডাকশন। পুরো টাকা ডিডাকশন পাবে স্যার, পুরো টাকা ডিডাকশন পাবে। হ্যাঁ দেখ 43B লেখা আছে, ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার as the same has been paid before the due date of furnishing the return of income of the relevant previous year। মানে ক্লিয়ার হয়েছে তো? ইংলিশটার মানেটা বুঝতে পেরেছিস তো? ইংলিশের মানে বুঝতে পেরেছিস তো? কোন জায়গাতে ইংলিশটা পড়ে বুঝতে অসুবিধা হয়েছে কি? বুঝতে অসুবিধা হলে আমাকে বল। আরে তুই ভাব রিটার্ন সাবমিট করার ডেট কবে, 30 সেপ্টেম্বর। কি রে রিটার্ন সাবমিট করার ডেট কবে, 30 সেপ্টেম্বর।
ও তোর 28,000 টাকা পেমেন্ট নিয়ে কোনো সমস্যা নেই, সমস্যা 40,000 টাকা নেই। 40,000 টাকা পেমেন্ট করেছে আগস্ট মাসে, আরে 40,000 টাকা আগস্টে পেমেন্ট করে সেপ্টেম্বরের মধ্যেই তো পেমেন্ট করেছে। 31 অক্টোবর, হ্যাঁ 31 অক্টোবর। কোনটা? সেপ্টেম্বর কোথায়? ওইটা যদি জমা দেওয়ার ডেট এখানে কত দিয়েছে তোর বইতে? অক্টোবর 31 তারিখ। এখানে 30 সেপ্টেম্বর দিয়েছে, তো তুই বললি তোর বইতে অক্টোবর দিয়েছে, ঠিক আছে তাহলে আমি ওটা চেঞ্জ করে নেবো, অক্টোবর করে নেবো, ঠিক আছে। তাহলে রিটার্ন সাবমিট করার ডেট সেপ্টেম্বর জায়গায় অক্টোবর করে নিচ্ছি, ঠিক আছে, করে নিচ্ছি অক্টোবর, ঠিক আছে। তো অক্টোবর করে দিই, তাহলে বোঝা গেল। আরে অ্যানসার তো একই হবে, অ্যানসার তো চেঞ্জ হবে না। অ্যানসারে কি কোনো চেঞ্জ হবে? আরে অ্যানসারে কি কোনো চেঞ্জ হবে? অ্যানসারে কোনো চেঞ্জ হবে না। বি নম্বর পয়েন্ট কি বলেছে? বোনাস টু এমপ্লয়ি, ঠিক আছে, বোনাস টু এমপ্লয়ি এটা পিএল অ্যাকাউন্টে ডেবিটেই থাকে, 52,000 টাকা পিএল এ ডেবিটে দিয়েছে। এবারে অ্যাডজাস্টমেন্টে দিয়েছে 40,000 টাকা বোনাস পে করেছে কবে জানিস? এপ্রিল মাসে। 40,000 টাকা বোনাস পে করেছে কবে? এপ্রিল মাসে। প্রশ্ন হলো রিটার্ন যেদিন সাবমিট করতে হবে সেই দিন কি পেমেন্ট করেছি? সেই দিনের মধ্যে কি পেমেন্ট করেছি? বল বল বল, মানে চুপচাপ বসে থাকিস না, তাহলে শিখতে পারবি না অঙ্ক জীবনে কোনদিন, ঠিক আছে। তো তো এখানে বলেছে কি এপ্রিল মাসে, এপ্রিল মাসে আমি বোনাসটা পে করেছি, তা আমার যে রিটার্ন সাবমিট করতে হবে সেই ডেটের মধ্যে কি পেমেন্ট করেছি? যদি সেই ডেটের মধ্যে পেমেন্ট করি তাহলে ডিডাকশন পেয়ে যাবো। হ্যাঁ সেই ডেটে পেমেন্ট করেছি। দেখ চুপচাপ বসে থাকলে চুপচাপ বসেই থাকবি, পরীক্ষা হলেও বসে থাকতে হবে গিয়ে, ঠিক আছে। তো কোশ্চেন করছি অ্যান্সার দিতে না পারলে। আচ্ছা নেক্সট বলেছে, পাশেই বলেছে ওটা 52 মধ্যে 40 বললাম, রইল বাকি 12,000। 12,000 পে করেছি কবে? ডিসেম্বর মাসে। তাই রিটার্ন সাবমিট করার ডেটের মধ্যে পেমেন্ট করেছি না, রিটার্ন সাবমিট করার ডেটের পরে পেমেন্ট করেছি। তার মানে এই টাকা রিডাকশন এই প্রিভিয়াস ইয়ার পাবো না, পাবো তো নিশ্চয়ই নেক্সট প্রিভিয়াস ইয়ার। দেখেন অ্যান্সার এইগুলোই লেখা আছে, পরীক্ষা এরকম টাইপের কোশ্চেন দিতে পারে, যদি না পারিস তো ছেড়ে দিতে হবে, কিছু নেই। আর এমনি তো সেরকম কিছু নেই। আর বলেছি এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু প্রভিডেন্ট ফান্ড, যেটা এই পয়েন্টটা খুব পেয়েছি, এই পয়েন্টটা বেসিক্যালি পেয়েছি অঙ্কের মধ্যে। এমপ্লয়ার কন্ট্রিবিউশন প্রভিডেন্ট ফান্ড 60,000, 30,000 পে করেছি ফেব্রুয়ারি মাসে, এতো তো ডিডাকশন পাবোই। 12,000 টাকা পে করেছি এপ্রিল মাসে, এটাও ডিডাকশন পাবো। কিন্তু 18,000 টাকা পে করেছি ডিসেম্বর মাসে, এইটা ডিডাকশন পাবো না, এটা তারপরের প্রিভিয়াস ইয়ারে ডিডাকশন পাবো। ক্লিয়ার? কিছুই নেই। ইন্টারেস্ট অফ 12,000 অন লোন টেকেন ফ্রম এলআইসিআই, এলআইসিআই থেকে লোন নিয়েছি, পেড অন মে 15, 2021। কবে পেমেন্ট করেছি? মে মাসে, ঠিক আছে। তো মে মাসে দেখিয়ে রাখবা, মে 15। তাহলে এটাও তো হিসাব বলছে আমার ডিডাকশন পাওয়ার কথা। দেখি অ্যানসার কি লিখেছে? ইন্টারেস্ট অন লোন টেকেন ফ্রম এলআইসিআই পেড বিফোর দ্য ডিউ ডেট অফ ফার্নিশিং রিটার্ন অফ ইনকাম অফ দ্য রেলেভেন্ট বিবিএস ডিডাকশন। কি দিয়েছে? কিছু কোশ্চেন নেই। হ্যাঁ তবে একটা কথা আমি নোটটা লিখে দিলাম, 43B তে কোন কোন আইটেমে ডিডাকশন হয় সেই আইটেমগুলো একবার পড়ে নিবি। এখানে কি কি পাবি? তুই প্রভিডেন্ট ফান্ড এখানে যে চারটে পয়েন্ট দিয়েছিলি, চারটে তো পাবেই পাবে, এই কোনো সন্দেহ নেই, চারটে তুই পাবেই পাবে, ঠিক আছে। তো কাস্টম ডিউটি ছিল, বোনাস পেড টু এমপ্লয়ি ছিল, এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু প্রভিডেন্ট ফান্ড ছিল, আর ইন্টারেস্ট অন লোন ছিল, ঠিক আছে। ওখানে আরো হয়তো 4-5টা পয়েন্ট এক্সট্রা লেখা ছিল, ওই পয়েন্টগুলো একবার পড়ে নিতে হবে, ঠিক আছে। তো দেখবি খাতায় তোদের নোট করা আছে। যাক এই অঙ্কটা হয়ে গেল, বলে দিলাম, বুঝতে পারলি তো? দেখ 2021 সালে কি এসেছিল? 2021 সালে অনার্সের কথা বলছি, অনলাইন যে পরীক্ষা হলো ওখানে ওই বিজনেস তো দেয়, ইনকাম ফ্রম বিজনেস থেকে প্রতি বছর একটা করে অঙ্ক দেয়, ঠিক আছে। তো প্রতি বছর তোর একটা করে অঙ্ক দেয়। যাই হোক ওখানে কি বলছিল, 6 দাগে কোশ্চেনটা আমি পড়ছি, 6 দাগে এ পয়েন্টে ছিল ডেপ্রিসিয়েশনের অঙ্ক, তাই তো। 6 দাগে এ পয়েন্টে ডেপ্রিসিয়েশনের অঙ্ক ছিল, তো ঠিক আছে এটা তো করবো, পরে করছি। এটা বির পয়েন্টটা করি, ডেপ্রিসিয়েশন তোরা সবাই পারবি, বির পয়েন্টটা করছি। হ্যাঁ শুনতে পাচ্ছিস তো? কি বলেছে? দুটো পয়েন্ট আলোচনা করছি, দুটো পয়েন্ট আলোচনা করছি। কি সুন্দর সোজা কোশ্চেন দিয়েছিল, 2-2-4 নাম্বার, ঠিক আছে। তো বলছে ডিসকাস দা অ্যাডমিসেবল অফ দা ফলোইং এক্সপেন্সেস ইন কেস অফ অ্যান ইন্ডিভিজুয়াল বিজনেসম্যান সন্দীপ সরকার আন্ডার দা রেলিভেন্ট প্রভিশন অফ দা ইনকাম ট্যাক্স অ্যাক্ট, অফ দা ইনকাম ট্যাক্স অ্যাক্ট, ঠিক আছে। কি কোশ্চেন খুঁজতে অসুবিধা হচ্ছে কিছু? ঠিক আছে। তো ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1 নম্বর পয়েন্ট বলেছে a cash payment of ₹50,000 made to a creditor who refused to accept a check, ঠিক আছে। একটু ফোকাস কর, নালে কিন্তু মানে কি বলতো আমার ফোকাস নষ্ট হয়ে গেলে আমি অঙ্ক করতে পারবো না। ঠিক আছে। তো কি বলছে আবার বলছি, প্রথম দিয়ে পড়ছি। Discuss the admissible of the following expenses in case of an individual businessman Sandeep Sarkar under the relevant provision of the Income Tax Act. দেখ ভাই সোজা সবটা হিসাব, ইনকাম ট্যাক্স করতে গেলে যার যে প্রভিশন ক্লিয়ার সেই অঙ্ক করতে পারে, আদারওয়াইজ সেই অঙ্ক করতে পারবে না। প্রভিশন যার মানে প্রভিশন মানে রুলস,
রুলস যে জানে না সে ইনকাম ট্যাক্স পারবে না করতে, রুল হচ্ছে মেইন। এই প্রভিশনের কথাই বলছি। 1 নম্বর পয়েন্ট বলেছে a cash payment of rupees 50,000 made to creditor, creditor কে আমি 50,000 টাকা ক্যাশ পেমেন্ট করেছি। কেন ক্যাশ পেমেন্ট করেছি? ও চেক রিফিউজ করে দিয়েছে, তো আমি শিখিয়েছিলাম, রুল বলেছিলাম, কত নম্বর ধারায় বলেছিলাম, কি করতে হবে অ্যানসার আমি জানতে চাইনি, আমি বলেছিলাম এটা কত নম্বর ধারায় উল্লেখ ছিল বলতে পারবি? 40A সাবসেকশন 3। তাহলে কি বলেছে এখানে বলেছে 10,000 টাকার বেশি যদি ক্যাশে পেমেন্ট করা হয়, কি বলেছিলাম, 10,000 টাকার বেশি যদি ক্যাশে পেমেন্ট করা হয় তাহলে পুরো অ্যামাউন্টটাই ডিসঅ্যালাউড হয় আন্ডার সেকশন 40A সাবসেকশন 3। তাহলে অ্যানসারটা কেমন ভাবে লিখবি তুই আমি বলে দিচ্ছি। 6 এর বি 1 নম্বর, তাহলে লিখলে লিখতে পারিস, না লিখতে পারিস, কোনো সমস্যা নেই, আমি লিখে দিচ্ছি। দেখ 100% অফ রুপিস 50,000, ঠিক আছে তো, দ্যাট ইজ কত 50,000 কি করব, ইজ ডিসঅ্যালাউড আন্ডার সেকশন 40A সাবসেকশন 3। আমি বেশি বড় লিখলাম না, আমাকে নাম্বার কাটতেই পারবে না, তার কারণ একটাই, তার কারণ হচ্ছে এটা, এই যে সেকশনটা দিয়ে দিলাম পুরো আর কিচ্ছু করবে না, এই সেকশনটাই মেইন আর কিচ্ছু না, এবং সেকশন দিতেই হবে তোকে। 2 নাম্বার তার এমনি দেবে না, এমনি তো দেবে না, 2 নাম্বারের কারণ তো সেকশন দিতেই হবে। নেক্সট 2 নম্বর পয়েন্টটা আরো ইজি দিচ্ছি, দেখ পড় না কোশ্চেনটা। A sum of rupees 1 lakh on account of interest on term loan was paid 1 month after the due date of submission of return submit করার 1 মাস পর ইন্টারেস্ট লোনের টাকাটা পে করেছিস, তুই কি ডিডাকশন পাবি বল? বেশ না, হয়ে গেল অ্যানসার না, অ্যানসার না হবে, লিখে দে, লিখ রুপিস 1 lakh, ঠিক আছে তো, is an inadmissible expenditure, বা তুই লেখ না ডিসঅ্যালাউড, লেখ এত এরকম কথা দরকার কি, ডিসঅ্যালাউড এক্সপেন্ডিচার, রিজনটা বুঝছিস তো কেন ডিসঅ্যালাউড করলাম, ডিসঅ্যালাউড এক্সপেন্ডিচার ফর দ্য প্রিভিয়াস ইয়ার 21-22, ঠিক আছে, as per section কত 43B, ঠিক আছে, ফুল স্টপ, such expenditure is deductible, such expenditure is deductible on payment basis, ঠিক আছে তো, according to this section। ঠিক আছে তো, লেখাতে কোন সমস্যা আছে, লেখা থাকলে বলতে পারিস 1 লাখ টাকা ডিসঅ্যালাউড এক্সপেন্ডিচার করব আন্ডার সেকশন 43B। কেন ডিসঅ্যালাউড করব স্যার, রিটার্ন সাবমিট করার পরে পেমেন্ট করছে, তো ডিসঅ্যালাউড করতেই হবে। 43B কি বলছে, পেমেন্ট বেসিস ডিডাকশন পাওয়া যায়, একদম ঠিক, পেমেন্ট বেসিস ডিডাকশন পাওয়া যায়। কোন নাম্বার পড়েন, তো পেমেন্ট করেছে কবে, ডিউ ডেটের পর পেমেন্ট করছে, এই ডিডাকশন পাবো না। তাহলে 2 2 4 দেখিস কত সুন্দর ইজি, কিছু নেই, কিন্তু আমি তো মনে করি এরকম টাইপের অঙ্কগুলো করা বেটার। লাস্ট সি নম্বর কোশ্চেনটা কি বলেছে, সি নম্বর কোশ্চেনে ডিসকাস দ্য অ্যাডমিসেবল অফ দ্য ফলোইং পেমেন্ট অর এক্সপেন্সেস ডেবিটেড টু প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট ফর কম্পারিজন অফ বিজনেস ইনকাম ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 22-23। আমরা যখন ইনকাম ফ্রম বিজনেস করতাম ওরা একটা পিএল অ্যাকাউন্ট দিয়ে দিত, ঠিক আছে, পিএল অ্যাকাউন্টের ডেবিট দিকে থেকে এই 5টা আইটেম দিয়েছে, বলেছে পিএল অ্যাকাউন্টের ডেবিটে 5টা আইটেম দিয়েছে, বলছে এইগুলোর কি তুমি ডিডাকশন পাবে কি পাবে না, মন দিয়ে শুনবি, খাতায় লিখবো না, এটা জাস্ট মুখে বলে দিচ্ছি জাস্ট, ঠিক আছে তো। বলছে প্রভিশন ফর ব্যাড এন্ড ডাউটফুল ডেট, বল এটা কি, ডিসঅ্যালাউড এক্সপেন্ডিচার, লিখে দিবি ডিসঅ্যালাউড এক্সপেন্ডিচার বলেছিলাম। তারপর ব্যাড ডেট, এটা অ্যালাউ করে বাই এও অ্যাসেসিং অফিসার, অ্যালাউ করে দেয়। পেমেন্ট অফ 15,000 ইন ক্যাশ টু ক্রেডিটরকে 15,000 টাকা পে করেছি, 10,000 টাকার বেশি পে করলে পুরোটাই ডিসঅ্যালাউড বলেছিলাম। তারপর কি বলেছে, পেমেন্ট অফ ইন্টারেস্ট অফ 45,000 টার্ম লোন টেকেন ফর ব্যাংক আফটার দ্য ডিউ ডেট অফ সাবমিশন অফ রিটার্ন, এটাও তো ডিসঅ্যালাউড হবে, রিটার্ন মানে যেদিন রিটার্ন সাবমিট করতে হয় তারপরে দিয়েছিস, এই প্রিভিয়াস ইয়ার ডিডাকশন পাবে আর নেক্সট প্রিভিয়াস ইয়ার ডিডাকশন পাবে।
তাহলে পেনাল্টি, আরে পিএল অ্যাকাউন্টে ডেবিট লেখা থাকে পেনাল্টি, এটাও তো রিজার্ভ এক্সপেন্ডিচার, ঠিক আছে, কাস্টমার ব্লক, ঠিক আছে। তো হয়ে গেল, এই কোশ্চেনগুলো দিয়েছে।